জ্ঞানের সোপানে তোমাদের স্বাগত। আজ আমি আবারও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি, যেটি তোমাদের বিপিএসসি, পিএসসি এবং এসএলএসটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো তাহলে শুরু করি আজকের এই ক্লাসটি। দেখো, অভিসময় বিবঙ্গ কার রচনা? এটা আমি প্রাচীন যুগ থেকে রেখেছি। অভিসময় বিবঙ্গ কার রচনা? ভুসুকুপা, লুইপা, কান্নপাদ, নাকি ওপরের একাধিক, নাকি ওপরের কোনোটিই নয়? তাহলে এই যে অভিসময় বিবঙ্গ, এটি লুইপাদের লেখা, মাথায় রাখবে। আর চর্যাপদের প্রথম পদকর্তা হচ্ছে লুইপাদ। চর্যাপদের একমাত্র মহিলা কবির নাম কি? একমাত্র মহিলা কবি। চর্যাপদের একমাত্র মহিলা কবি হচ্ছে কুক্কুরী পা। আর তোমরা আমার আগেই উত্তর দেওয়ার চেষ্টা করবে মনে মনে, তাহলে তোমাদের এটা প্র্যাকটিস সেটের মতো করে হয়ে যাবে। নিম্নের কোনটি ভারতচন্দ্রের রচনা? অন্নদামঙ্গল, অভয়ামঙ্গল, চণ্ডীমঙ্গল, নাকি ওপরের একাধিক, নাকি ওপরের কোনোটিই নয়? তাহলে ভারতচন্দ্রের রচনা হচ্ছে অন্নদামঙ্গল। কত খ্রিস্টাব্দে রচনা করেছিলেন? 1752 খ্রিস্টাব্দে রচনা করেন। বিদ্যাপতি কোন পর্যায়ের পদ রচনায় শ্রেষ্ঠ? কোন পর্যায়ের পদ রচনায় শ্রেষ্ঠ? মাথুর, প্রার্থনা, অভিসার, নাকি ওপরের একাধিক, নাকি ওপরের কোনোটিই নয়? তাহলে বিদ্যাপতি হচ্ছে মাথুর পর্যায়ে শ্রেষ্ঠ, প্রার্থনা পর্যায়ে শ্রেষ্ঠ এবং আর একটি পর্যায়ে শ্রেষ্ঠ, সেটি হচ্ছে ভাবোল্লাস। ভাবোল্লাস পর্যায়ে বিদ্যাপতি শ্রেষ্ঠ। আর অভিসার পর্যায়ে শ্রেষ্ঠ হচ্ছে গোবিন্দ দাস। গোবিন্দ দাসকে অভিসার পর্যায়ে রাজাধিরাজ বলা হয়। তাহলে এখানে সঠিক উত্তর আমাদের কোনটা হয়ে যাবে? তাহলে ওপরের একাধিক। তাহলে আমরা এই উত্তরটা নেব, ওপরের একাধিক। কারণ আমাদের একাধিক মানে একের বেশি আমরা উত্তর পাচ্ছি, তাই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ওপরের একাধিক। তাহলে বিদ্যাপতি কোন কোন পর্যায়ে শ্রেষ্ঠ? মাথুর, প্রার্থনা এবং ভাবোল্লাস পর্যায়ে শ্রেষ্ঠ। এ যুগে জন্মগ্রহণ করিলে মুকুন্দরাম কবি না হইয়া ঔপন্যাসিক হইতেন। এখানে ন হতো, হইতেন, ঔপন্যাসিক হবে। এ যুগে জন্মগ্রহণ করিলে মুকুন্দরাম কবি না হইয়া ঔপন্যাসিক হইতেন। মুকুন্দরাম সম্পর্কে এ কথা কে বলেছেন? মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর সুকুমার সেন, ডক্টর দীনেশচন্দ্র সেন, নাকি ওপরের একাধিক, নাকি ওপরের কোনটি না? তোমরা বুঝতে পারছো একাধিক তো হবেই না এখানে, কারণ যে কেউ একজন বলবে। এ যুগে জন্মগ্রহণ করিলে মুকুন্দরাম কবি না হইয়া ঔপন্যাসিক হইতেন। তাহলে এটি কে বলেছেন? আমাদের এখানে সঠিক উত্তরটি নেই। তাহলে এখানে আমাদের উত্তর হয়ে যাবে ওপরের কোনটিই নয়। এই কথাটি বলেছেন শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়। যদি বলে কোন গ্রন্থে বলেছেন? বঙ্গ সাহিত্যে উপন্যাসের ধারা গ্রন্থে বলেছেন। বঙ্গ সাহিত্যে উপন্যাসের ধারা। চলো পরের প্রশ্ন দেখি। মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে? বিজয়গুপ্ত, নারায়ণ দেব, চেতকা দাস ক্ষেমানন্দ, ওপরের একাধিক, নাকি ওপরের কোনটিই নয়? তাহলে এখানে মনে হতে পারে যে আমাদের উত্তর হবে ওপরের একাধিক, কারণ সবাই শ্রেষ্ঠ। বিজয়গুপ্ত শ্রেষ্ঠ, নারায়ণ দেব শ্রেষ্ঠ, কেতকা দাসও কিন্তু শ্রেষ্ঠ। তাহলে এই প্রশ্নটা মাথায় রাখতে হবে যে মনসামঙ্গল কাব্যের সর্বশ্রেষ্ঠ বা শ্রেষ্ঠ কবি হচ্ছে নারায়ণ দেব। নারায়ণ দেব কোথাকার কবি ছিলেন? পূর্ববঙ্গ ধারার কবি। পূর্ববঙ্গ ধারার কবি। আর তার কাব্যটি অসমীয়া ভাষায় লেখা। অসমীয়া ভাষায় লেখা। বিজয়গুপ্ত পূর্ববঙ্গের কবি। আচ্ছা, কাব্যের নামটা জেনে নিই।
নারায়ণ দেবের কাব্যের নাম হচ্ছে পদ্মা পুরাণ। এবং বিজয় গুপ্তের কাব্যের নামও পদ্মা পুরাণ। আর কৃতজ্ঞদাস ক্ষেমানন্দের কাব্যের নাম জগতী মঙ্গল। চলো পরের প্রশ্ন দেখি। মনসার কাহিনী সম্পূর্ণ ও সামঞ্জস্যপূর্ণভাবে বিপ্রদাসের কাব্যেই মেলে, এ কথা কে বলেছেন? দেখো, মনসা মঙ্গলের কাহিনী কিংবা মনসার কাহিনী সম্পূর্ণ ও সামঞ্জস্যপূর্ণভাবে বিপ্রদাসের কাব্যেই মেলে, এ কথা বলেছেন ডক্টর সুকুমার সেন। আর এই বিপ্রদাসের কাব্য সম্পাদনাও করেছিলেন ডক্টর সুকুমার সেন। মনসা মঙ্গলের একজন কবির নাম লেখো যার কন্যা রামায়ণ রচনা করেছিলেন। তার মানে যে রামায়ণ রচনা করেছিলেন তার পিতা কিন্তু মনসা মঙ্গল রচনা করেছিলেন। তাহলে দেখো কার কন্যা? দ্বিজবংশী দাস, ষষ্ঠীবর দত্ত, জগজ্জীবন ঘোষাল, ওপরের একাধিক নাকি ওপরের কোনোটিই নয়? তাহলে আমরা জানি দ্বিজবংশী দাসের কন্যা হচ্ছে চন্দ্রাবতী। আর চন্দ্রাবতী রামায়ণ রচনা করেছিলেন, এটির নাম হচ্ছে চন্দ্রাবতীর রামায়ণ। মহাভারতের উপক্রমণিকা কে রচনা করেছেন? ব্যাসদেব, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, নাকি উপরের একাধিক নাকি উপরের কোনোটিই নয়? তাহলে যদি বলা হয় মহাভারত কে রচনা করেছিলেন, মহাভারত রচনা করেছিলেন ব্যাসদেব। আর মহাভারতের উপক্রমণিকা রচনা করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সম্ভবত 1860 সাল। বিদ্যাসাগরের সীতার বনবাসকে কান্নার জলাপ বলেছেন কে? সীতার বনবাস সালটা আমি পাশে লিখে রেখেছি 1860। এটা বিখ্যাত, তাই এই সালটা অনেক সময় দেয়, তাই সালটা আমার লিখে রাখা। বিদ্যাসাগরের সীতার বনবাসকে কান্নার জলাপ বলেছেন কে? মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে বিদ্যাসাগরের সীতার বনবাসকে কান্নার জলাপ বলেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর এটা লক্ষ্য রাখবে, বঙ্কিমচন্দ্র বিদ্যাসাগরকে দেখতে পারতেন না। না, বঙ্কিমচন্দ্র বিদ্যাসাগর সবসময় বিরোধিতা করেছিলেন। এর কারণ হচ্ছে বিদ্যাসাগর বিধবা বিবাহ নিয়ে মেতেছিলেন, কিন্তু বঙ্কিমচন্দ্র বিধবা বিবাহ পছন্দ করতেন না। চলো পরের প্রশ্ন দেখি। এবার আমি বাকিগুলো ব্যাকরণ থেকে রেখেছি, আমি 10টা সাহিত্যের ইতিহাস থেকে রেখেছিলাম। স্পর্শ বর্ণ কয়টি? 25টি, 34টি, নাকি 11টি? তাহলে স্পর্শ বর্ণ হচ্ছে ক থেকে ম পর্যন্ত। 25টি হচ্ছে স্পর্শ বর্ণ। নিরক্ত সন্ধি বিচ্ছেদ করো। তাহলে নি যোগ রক্ত, নাকি নি যোগ রক্ত, নাকি নি যোগ রক্ত? তাহলে এই নিরক্ত সন্ধি বিচ্ছেদ করলে হয়ে যাবে নি যোগ রক্ত। এখানে এই দীর্ঘি দিয়ে যেটা আছে সেটা কিন্তু হবে না, কারণ যখন দেখবে যে নি এর পরে দেখো বিসর্গ, বিসর্গ মানে ধরে নিতে হবে যে এটা নির, মানে এটা রজাত বিসর্গ, এই বিসর্গটা এসছে রজাত। এর সঙ্গে যখন আর একটা র যুক্ত হচ্ছে রক্ত, তখন কি হচ্ছে এই বিসর্গজাতটা লোপ পেয়ে যাচ্ছে, এবং লোপ পেয়ে কি হচ্ছে এইটা, এই যে সামনে হর্ষিকার যেটা ছিল এই হর্ষিকারটা দীর্ঘ ইকার হয়ে যাচ্ছে। যখন দীর্ঘ ইকার হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে নিরক্ত। ঠিক আছে, সন্ধি নিয়ে আমি ডিটেলসে ক্লাস নিয়ে আসবো, সময়ের খুব অভাবে ক্লাসগুলো নিয়ে উঠতে পারছি না। অনেকগুলোই ক্লাস নিয়ে আসবো, তোমরা চ্যানেলে নজর রেখো। ঘাস জন্মানো রাস্তায়, ঘাস কারক নির্ণয় করো, মানে ঘাস কোন কারক হবে? ঘাস জন্মালো রাস্তায়, সরি এখানে একটা আকার ছুটে গেছে, জন্মালো হবে।
ঘাস জন্মালো রাস্তায়। তাহলে দেখো আমরা যদি প্রশ্ন করি কে জন্মালো? ঘাস জন্মালো। তাহলে জন্ম নেওয়ার যে কাজটা সেটা ঘাস করলো। আমরা কিন্তু অন্য কেউ করেনি। তাহলে কাজটা যখন নিজেই করছে তখন কর্তা এখানে কে? ঘাস। তাহলে এখানে ঘাস হচ্ছে কর্তৃকারক। ব্যাঙের ডাক এক কথায় প্রকাশ করো। ব্যাঙের ডাককে এক কথায় প্রকাশ করলে কি বলা হবে? ভেক বলা হবে, নাকি মকমকি, নাকি ঘুৎকার, নাকি ওপরের একাধিক, নাকি ওপরের কোনোটি নয়। তাহলে দেখো ব্যাঙের ডাককে এক কথায় বলা হয় মকমকি। আর ভেক মানে আমরা জানি ব্যাঙ। এটা এক কথায় নয়। এটা ভেক, আমরা ব্যাঙকেই বলি ভেক। তাহলে ব্যাঙের ডাককে এক কথায় বলা হয় মকমকি। আর ঘুৎকার কাকে বলা হয়? প্যাঁচার ডাককে বলা হয় ঘুৎকার। প্যাঁচার ডাক, এই যে বেশ কিছু ডাক আছে এগুলো মনে রাখবে। যেমন কুকুরের ডাককে বলা হয় বুক্কন, বিড়ালের ডাককে বলা হয় যেমন জীবন। বানানটা কিন্তু এরকম হবে। এটা হচ্ছে বিড়ালের ডাক। এগুলো মুখস্থ রাখতে হবে। চলো পরের প্রশ্ন দেখি। চন্দ্রভূষণ সমাস নির্ণয় করো। তাহলে প্রথমে জানতে হবে আমাদের ব্যাস বাক্যটা কি হবে? চন্দ্রভূষণ। তাহলে চন্দ্রভূষণের যদি আমরা ব্যাস বাক্য করি কি হবে? চন্দ্রভূষণ যার। চন্দ্রভূষণ যার। তাহলে এই যে চন্দ্রভূষণ মানে চন্দ্রটাই ভূষণ। তাহলে এই চন্দ্রভূষণ বলতে আমরা কাকে বুঝি? আমরা বুঝি মহাদেবকে। তাহলে এখানে অন্য পদ কিংবা তৃতীয় পদ প্রাধান্য পাচ্ছে। তাহলে যখন অন্য পদ প্রাধান্য পায় তখন হয় বহুব্রীহি সমাস। তাহলে এবার বহুব্রীহি সমাসের মধ্যে আমি বাক্যগুলো দিয়েছি। ব্যাধিকরণ বহুব্রীহি সমাস, নাকি সমানাধিকরণ বহুব্রীহি সমাস, নাকি ব্যতিহার বহুব্রীহি সমাস। তাহলে দেখো ব্যাধিকরণ, ব্যাধিকরণটাকে যদি আমরা এখানে ভাঙি তাহলে হবে বি যোগ অধিকরণ। এখানে বি মানে ভিন্ন ভিন্ন বা বিভিন্ন করতে পারো। আর এখানে অধিকরণ কথার অর্থ হচ্ছে বিভক্তি। তাহলে এর মানে দাঁড়াচ্ছে কি? ব্যাধিকরণ মানে ভিন্ন ভিন্ন বিভক্তি থাকবে। যখন দুটো পদ আমরা লিখছি এই যে চন্দ্র আর ভূষণ, এখানে কি ভিন্ন ভিন্ন বিভক্তি থাকবে। কিন্তু আমাদের দেখো এখানেও শূন্য বিভক্তি এবং এখানেও শূন্য বিভক্তি। তাহলে আমাদের এই ব্যাধিকরণ হচ্ছে না। যদি হতো চন্দ্রে, যদি হতো চন্দ্রে ভূষণ, তাহলে দেখো এখানে ছিল এ বিভক্তি এবং এখানে ছিল শূন্য বিভক্তি। তখন আমাদের এটা হয়ে যেতে পারতো ব্যাধিকরণ। কিন্তু আমাদের যেহেতু ব্যাস বাক্য এরকম হবে না, তাই এটা হচ্ছে না। এবার দেখো সমানাধিকরণ বহুব্রীহি সমাস। দেখো এখানে সমানাধিকরণ, তাহলে দেখো এখানে একটা পাচ্ছি আমরা কি? সমান। আর অধিকরণ কথার অর্থ এখানে বললাম বিভক্তি। তাহলে সমানাধিকরণ বিভক্তি কাকে বলা হচ্ছে কিংবা সমানাধিকরণ বহুব্রীহি সমাস কাকে বলা হচ্ছে? যার এই যে দুটো পদ আছে এখানে একই রকম বিভক্তি থাকবে। ধরে নাও চন্দ্র আর এখানে ভূষণ, দেখো এখানে একই রকম বিভক্তি শূন্য, এখানেও শূন্য। যদি থাকতো চন্দ্রে ভূষণে, তবুও আমাদের একই রকম বিভক্তি হতো। কিন্তু যেহেতু আমাদের ব্যাস বাক্য এরকম হবে না, তাই আমরা এইভাবে তো ভাঙবো না, আমরা এইভাবে ভাঙবো। আমরা সঠিক উপায়ে ভাঙবো এবং ভাঙার পরে দেখব যে দুটো পদের মধ্যে আমাদের একই রকম বিভক্তি আছে কিনা। চন্দ্র এবং ভূষণ এখানে আমরা পেয়ে যাচ্ছি একই রকম বিভক্তি, অর্থাৎ শূন্য বিভক্তি। আর একই রকম বিভক্তিতে বেশিরভাগই শূন্য বিভক্তিটাই পাওয়া যায়। মাঝে মাঝে ব্যতিক্রম থাকতে পারে, তবে বেশিরভাগ শূন্য বিভক্তি পাওয়া যায়। তাহলে এখানে চন্দ্রভূষণ আমাদের হয়ে যাচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি সমাস। আর ব্যতিহার, ব্যতিহার তোমরা জানোই, ব্যতিহার মানে দুটো পদের মধ্যে না, দুটো জিনিসের মধ্যে মানে পারস্পরিক সম্পর্কের মধ্যে বোঝাবে। ব্যাপারটা ঠিক হচ্ছে না। ধরে নাও লাঠা-লাঠি, লাঠা-লাঠি। তাহলে ব্যতিহার বোঝাবে এখানে। ব্যতিহার মানে আমি মারলাম, সেও আমাকে মারলো। এরকম ব্যাপারটা বোঝাবে। তাহলে এই যে লাঠা-লাঠিকে যখন আমি ভাঙবো, তাহলে লাঠিতে লাঠিতে যে যুদ্ধ।
লাঠিতে লাঠিতে যে যুদ্ধ। একজন তো লাঠি দিয়ে মারছে না, অন্যজনও লাঠি দিয়ে মারছে। তাই এটা ব্যতিহার বহুব্রীহি সমাস। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে চন্দ্রভূষণ সমানাধিকরণ বহুব্রীহি সমাস। চলো পরের প্রশ্ন দেখি। রিকশা কোন শব্দ? মানে কোন ভাষার আরকি। তাহলে এখানে দেখো এই রিকশা খুব গুরুত্বপূর্ণ। এই শব্দটা পরীক্ষায় অনেকবার আসে। রিকশা হচ্ছে জাপানি শব্দ। আমাদের ঘর গেছে উড়ে। বাচ্য নির্ণয় করো। দেখো বাচ্য নির্ণয় করার সময় লক্ষ্য রাখবে ক্রিয়াপদটাকে, বিশেষ করে ক্রিয়াপদটা কাকে অনুসরণ করছে, কর্তাকে অনুসরণ করছে নাকি কর্মকে অনুসরণ করছে, ক্রিয়া কার অনুসারী সেটা লক্ষ্য রাখতে হবে। আমাদের ঘর গেছে উড়ে, তাহলে উড়েছে কে? ঘর। যদি এখানে অন্য কিছু থাকতো, এই উড়ে যাওয়ার কাজটা কিন্তু এখানে ঘর করেছে। এখানে আমি কিংবা তুমি উড়ে যাওনি, উড়ে গেছে কে? ঘর। কিন্তু এই যে ঘর যে উড়ে গেছে, ঘরটা কি অ্যাকচুয়ালি কি কর্তা? না, ঘরটা কিন্তু কর্তা নয়। কিন্তু এই কর্তাটা কি করছে? এই কর্মটা এখানে, এই ঘর তো একটা কর্ম, তাই না? এই কর্মই এখানে কর্তা রূপে কাজ করছে। এই কর্ম কর্তা রূপে কাজ করছে। মনে হবে যে ঘর নিজেই উড়ে গেছে, তাই না? যখন এরকম বাক্য থাকবে, কে উড়ে গেছে এবং কি উড়ে গেছে, যদি এই কে এবং কি দুটো দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, তখন বিশেষ করে মাথায় রাখবে সেটা কর্মকর্তৃবাচ্যের কর্তা হয়। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কর্মকর্তৃবাচ্য। চলো পরের প্রশ্ন দেখি। গৌরবর্ণ ছেলেটিকে বড় সুন্দর দেখিতে। এখানে বড় পদটি হলো এই যে বড়। তাহলে গৌরবর্ণ ছেলেটিকে বড় সুন্দর দেখিতে, এখানে বড় পদটি হলো বিশেষ্যের বিশেষণ নাকি বিশেষণ নাকি বিশেষণের বিশেষণ। তাহলে দেখো এখানে এই যে সুন্দর, এই সুন্দর পদটা কাকে বিশেষণ করছে? সুন্দর নিশ্চয় ছেলেকে বিশেষণ করছে। কিন্তু এবার দেখো তাহলে এই সুন্দর হলো কি? সুন্দর তাহলে হয়ে গেল আমাদের বিশেষণ পদ। আর সুন্দর বিশেষায়িত করছিল ছেলেটিকে। যেহেতু সুন্দর, সুন্দর কাকে দেখাচ্ছে? ছেলেটিকে দেখাচ্ছে। আর এই যে বড়টা, বড়টা বিশেষিত করছে কাকে? সুন্দরকে। এই বড়টা সুন্দরকে বিশেষিত করছে। তাহলে সুন্দর কি ছিল? সুন্দর নিজেই ছিল একটা কি? বিশেষণ। তাহলে এই বড় বিশেষণকেই বিশেষিত করছে, তাই এটা বিশেষণের বিশেষণ। সঠিক উত্তর এখানে আমাদের বিশেষণের বিশেষণ। মা এখন আমার ছুটি হয়েছে। কারক নির্ণয় করো মা পদটির। এই মা পদটির কারক নির্ণয় করো। তাহলে যখন দেখবে যে শুরুতেই একটা পদ দেওয়া থাকবে এবং সেটার পরে কমা থাকবে বিশেষ করে, তাহলে সেই পদগুলো বিশেষ করে কি হয়? সম্বোধন পদ। আমি এটা সম্বোধন করে বলছি, মা এখন আমার ছুটি হয়েছে, তাই না? সম্বোধন করে বলছি। যেমন আমরা ভগবানের উদ্দেশ্যে বলি, হাই ভগবান, এভাবে বলি, যেমন সম্বোধন করে বলি, ভগবান আমাকে কত কষ্ট দিবে, এরকম। তাহলে এই যে ভগবান, কমা দিলাম, আমাকে কত কষ্ট দিবে। তাহলে এই যে ভগবান, আমি এটা সম্বোধন করছি ভগবানকে, তাই এটাও সম্বোধন পদ হবে। এরকম বিশেষ করে মা দিয়ে এই পদগুলো থাকে। যেমন মা আমায় ঘোরাবি কত পলুর বলদের মতো। এরকম বিখ্যাত বেশ কিছু লাইন আছে, তবে বেশিরভাগ মা দিয়েই থাকে। চলো পরের প্রশ্ন দেখি এবং এটি আমাদের শেষ প্রশ্ন। সন্ধ্যাবেলায় ঘাটের ধারে একখানি নৌকা আসিয়া লাগিল। নৌকা কোন কারক? তাহলে দেখো আগের মতো এটা, সন্ধ্যাবেলায় ঘাটের ধারে একখানি নৌকা আসিয়া লাগিল, কোন কারক? তাহলে এসে লাগলো কে? নৌকাটায় আসলো, তাই না? তাহলে আসার কাজ করলো কে? নৌকা নিজেই। কিন্তু ভেবে দেখো নৌকা কি নিজে আসবে না কেউ চালিয়ে নিয়ে আসছে? নৌকা কেউ চালিয়ে নিয়ে আসছে। কিন্তু এখানে মনে হচ্ছে যে নৌকা নিজে এসে ঘাটে লাগলো।
তাই না? নিজেই এসে ঘাটে লাগলো। তাই এখানে এই যে নৌকা কর্ম হয়েও কিন্তু কর্তার কাজ করছে। তাই না? তাই এটি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কর্ম কর্তৃবাচ্যের কর্তা। এটি কর্মকারক হবে না। এক কথায় যদি আমরা প্রশ্ন করি, "কি এসে লাগলো?" তখন আমাদের মনে হতে পারে যে এটা কর্মকারক হবে। কিন্তু দেখো এসে লাগছে ও নৌকায় কিন্তু আসছে। এখানে নৌকা কর্ম হয়েও কর্তার মতো কাজ করছে। তাই এটি কর্ম কর্তৃবাচ্যের কর্তা। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো এবং আমাদের চ্যানেলটি যেহেতু নতুন, তাই তোমাদের সাপোর্ট অবশ্যই আমাদের খুবই দরকার। আর তোমাদের সাপোর্ট পেলে আমরা সপ্তাহে ২ টি ৩ টি ভিডিও দেওয়ার চেষ্টা করব। যত বেশি ভিডিও দেওয়া যায় এটার চেষ্টা করব। নিজেদেরও পার্সোনাল কিছু কাজ থাকে, সেই কাজ করে নিয়ে তারপর ভিডিও করা একটু সময়ের অভাব হয়ে যায়। তাই তোমরা যদি এই উৎসাহটা যোগাও তাহলে হয়তো পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থেকো।